স্বাগত নিউজ 24 সকালের সংবাদে। সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। শীতের তীব্রতা কিছুটা কমলেও কুয়াশার চাদরে ঢেকে গেছে সারা দেশ। ভোরের আলো না থাকায় সড়কে গাড়ি চলছে লাইট জ্বালিয়ে। দুর্ঘটনার আশঙ্কায় দৌলতদিয়া পাটুরিয়া রুটে বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল। এসব বিষয়ে বিস্তারিত জানাতে দৌলতদিয়া ঘাট ও ঢাকা আরিচা মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম ও নাজমুল হুদা। শুরুতেই দৌলতদিয়া ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, কত ঘন্টা ধরে ফেরি চলাচল বন্ধ আছে আর ঘাটে পারাপারের জন্য কি সংখ্যক গাড়ি আটকে আছে? কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে রাত 12:30টা থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রেখেছে। এদিকে রাত 12:30টার দিকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে উভয় ঘাটে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। আমি একটু দৌলতদিয়া ঘাটের চিত্রটি দেখাতে চাচ্ছি যে এই মুহূর্তে দৌলতদিয়া ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে মহাসড়কে শত শত যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের কিন্তু সারি রয়েছে। এখানে এ সকল যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকগুলো রাতে এসেছে, মাঝরাতে। তো 12টায় থেকে তারা কিন্তু দৌলতদিয়া ঘাটে ফেরি পারে অপেক্ষায় রয়েছে। মাঝরাত থেকে 8টা থাকার কারণে টানা 6-7 ঘন্টা ফেরি পারে অপেক্ষায় থাকার কারণে এই সকল যাত্রী ও চালকদের নানা প্রকার দুর্ভোগ স্বীকার করতে হচ্ছে। আমি অনেক চালক এবং যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে শীতের মধ্যে ফেরি পারে অপেক্ষায় থাকে ঘন্টার পর ঘন্টা, তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সময় বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে শিশু বাচ্চা ও নারী যাত্রীরা আরেকটি বিষয় অভিযোগ করেছে যে মাঝ রাতে ফেরি পারের অপেক্ষায় থাকার কারণে তাদের কিন্তু যে চরম গাড়ির মধ্যেই সময় কাটাতে হয়েছে। দৈনন্দিন যে সমস্যাগুলি সেটি নিরাপদ না থাকার কারণে তারা রাস্তায় নামতে পারে না। তো তাদের যে অভিযোগটি যে গাড়ি থেকে নামলেই কিন্তু ছিনতাইকারীদের কবলে পড়তে হচ্ছে, যে কারণে তাদেরকে শিশু বাচ্চা ও নারী এবং বৃদ্ধদের কিন্তু চরম দুর্ভোগ স্বীকার করে তাদের গাড়ির মধ্যে আটকা থাকতে হচ্ছে। তো এদিকে চালকরা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ সময় আটকা থাকার কারণে গাড়িকে কিন্তু শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর মধ্যে কিন্তু অনেক পচনশীল দ্রব্যশীল গাড়ি রয়েছে ফেরিপারের অপেক্ষায়। এই সকল পচনশীল দ্রব্য যে গাড়িগুলো আছে সে সকল গাড়ি কিন্তু মাঝরাত থেকে ফেরিপারের অপেক্ষায় রয়েছে, যে কারণে তারা কিন্তু আশঙ্কা করছেন যে মালামাল কিন্তু শীতের মানে পচে যেতে পারে, যে কারণে এই ফেরিপারের অপেক্ষায় থেকে তাদেরকে কিন্তু ব্যবসায়ীদের মানে চরম দুর্ভোগের পাশাপাশি লোকসানও গুনতে হবে। তো বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত 12:30টা থেকে ফেরি চলাচল বন্ধ করেছে। তবে এখন সকাল 7টা বাজে। তো বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে কুয়াশার ঘনত্ব কমে না আসা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। তবে এটা সকাল 10টা নাগাদ এরকম ফেরি চলাচল বন্ধ থাকতে বলে তাদের ধারণা। তো আর যাত্রীরা অনেক যাত্রী কিন্তু এর মধ্যে কিন্তু অনেক যাত্রী তারা গাড়ি থেকে নেমে বিভিন্ন কৌশলে তারা ফেরি নৌকা পার হয়ে ইঞ্জিন চালিত জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত নৌকা হয়ে তারা ফেরি মানে পার হওয়ার চেষ্টা করছে, এবং অনেক যাত্রী পায়ে হেঁটে তারা লঞ্চ ঘাটে আসারও চেষ্টা করছে। সব মিলে বলা যায় যে আজ রাত 12:30টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে চালক, যাত্রী ও ব্যবসায়ীদের নানা প্রকার দুর্ভোগ স্বীকার করে দৌলতদিয়া ঘাটে আটকা রয়েছে। তো কুয়াশা কেটে গেলে এরা ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর তারা ফেরি পার হতে পারে। এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে বাবলির কাছে। বাবলি, ধন্যবাদ আপনাকে। সহকর্মী শফিকুল ইসলাম শামীম যুক্ত ছিলেন দৌলতদিয়া ফেরিঘাট থেকে। এবারে ঢাকা আরিচা মহাসড়কের সাভার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ঘন কুয়াশায় সড়কে যান চলাচল কতটা সমস্যা হচ্ছে? আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি ঢাকা আরিচা মহাসড়কের সাভারে, এবং সেখানে কিন্তু আপনি দেখছেন যে ঢাকা আরিচা মহাসড়ক এবং টুঙ্গি আশুলিয়া মহাসড়ক এবং নবীনগর চন্ডা মহাসড়ক যেই সড়কগুলিতে রয়েছে, সড়কগুলিতে কিন্তু কুয়াশা রয়েছে। হেডলাইট জ্বালিয়ে কিন্তু
দূরপাল্লা বাসগুলি কিন্তু চলছে এবং যেহেতু শীতের সকাল এবং সেই সকালে এবং গাড়ির কিন্তু প্রচুর চাপ রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে অসংখ্য পরিবহন মহাসড়কে চলছে এবং এই যে ঘন কুয়াশার মধ্যে এই সড়কে যে সড়ক দুর্ঘটনা সেটা এড়াতে কিন্তু ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু তারা ভোর থেকেই কিন্তু আসলে বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশ কাজ করছে এবং সড়ক দুর্ঘটনা যাতে না হয় সে কারণে কিন্তু তারা মূলত তারা কাজ করছে। যেহেতু ঘন কুয়াশা এবং এই ঘন কুয়াশার মধ্যে যাতে দুর্ঘটনাগুলি না ঘটে সেই কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে নানা ব্যবস্থাও নেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে এই যে সড়কে এখানে কিন্তু কুয়াশা কিন্তু একটু কম, কিন্তু আমরা একটু ফাঁকা ফাঁকা জায়গায় যাচ্ছি সেখানে কিন্তু প্রচুর কুয়াশা এবং সড়ক কিন্তু সেই কুয়াশায় দেখা যাচ্ছে না। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো একজন চালক বা তাদের সঙ্গে, যে আপনার সাথে একটু কথা বলি। এই ঘন কুয়াশার মধ্যে তো আপনার গাড়ি বের করেছেন, কোথায় কোথায় কুয়াশা, কি সমস্যা? কুয়াশা আপনার তুরাক চকের থেকে পুরাটাই কুয়াশা, কিছু দেখা যায় না রাস্তায়, গাড়ি আসতে সমস্যা হয়। সামনে শুনছিলেন যে যারা হেল্পার রয়েছে তারা কিন্তু গাড়ির যারা হেল্পার রয়েছে তারা বলছে যে মহাসড়কের অর্থাৎ তুরাকের ওইদিকে অর্থাৎ ঢাকা যে আরিচা মহাসড়কের আমিনবাজার পার হলেই হেমায়েতপুর পর্যন্ত কিন্তু প্রচুর কুয়াশা এবং কুয়াশার কারণে কিন্তু সড়কে আসলে দেখা যাচ্ছে না এবং হেডলাইন জ্বালিয়ে কিন্তু তারা আসতেছে। এবং আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই যে সড়কে কিন্তু এখনো দেখছেন যে হেডলাইট জ্বালিয়ে কিন্তু পরিবহনগুলি চলছে এবং সেই যে গাড়িগুলি চলছে এবং এরই মধ্যে কিন্তু আপনার ধরেন সব ধরনের যে সড়কগুলি রয়েছে একই অবস্থা, একই চিত্র কিন্তু দেখা যাচ্ছে যে ঘন কুয়াশায় কিন্তু মানুষ আসলে দৈনন্দিন প্রয়োজনে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা বাড়ির থেকে বের হয়েছে এবং কাজের সন্ধানে বের হয়েছে। এখানে যেহেতু ঠান্ডা শীত রয়েছে এবং সেখানে আসলে কুয়াশাও প্রচুর কুয়াশা রয়েছে এবং আমি একজন চালকের সাথে একটু কথা বলতে চাই যে চাচা এই কুয়াশা কেমন এবং এই সকালবেলা ভোরবেলা গাড়িতে উঠেছেন মহাসড়কে, সড়কে কুয়াশা কেমন? কুয়াশা একরকম আছে, আবার প্রচুর বাতাসের কারণে ঠান্ডা, আর রাস্তাঘাটে তো গাড়ি সব সময় অ্যাভেলেবেল চলছে, প্রচুর যানজট, আর এই যানজটে গাড়ি চালানোটাও ঠিক না। কুয়াশা কখন কোন দুর্ঘটনা হয় এটা তো বলা যাইতেছে না। যেমনটা আসলে বলছে যে এই কুয়াশার মধ্যে গাড়ি যে পরিবহনগুলি সেগুলি আসলে কতটা নিরাপদ মনে করছেন এবং আমরা একটু দূরপাল্লার যে গাড়িগুলি রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তারা যে সড়কে বের হয়েছে এবং এরই মধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে এই সড়কের যে শৃঙ্খলা ফেরাতে কিন্তু সড়কের যে নানা কার্যক্রম কিন্তু চালু করেছে। আমরা একটু কথা বলতে চাই একজন পরিবহন যারা চালক রয়েছে তাদের সাথে, যে এই মুহূর্তে ভাই আপনাদের সাথে একটু কথা বলি, সড়কে আসলে কুয়াশা কেমন দেখলেন? গাড়ি চালাতে অসুবিধা? কুয়াশা মোটামুটি ভালোই, ঠিক আছে, তেমন খারাপ না, আর কি হালকা, তেমন বেশি একটা কুয়াশার চাপ নেই, দিকে মোটামুটি হালকা পরে আবার পরে না কুয়াশা। যেমনটা আসলে বলছিলেন যে সড়কে কিন্তু যে বিভিন্ন পয়েন্টে কুয়াশা রয়েছে এবং কোনো কোনো পয়েন্টে কিন্তু কুয়াশা কম। এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের কুয়াশা এবং ওয়েদারের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে বাবলির কাছে। বাবলি, আগামী রোববার থেকে চালু হচ্ছে সবুজ রঙের বহুল প্রতীক্ষিত ঢাকা নগর পরিবহন। ৬টি রুটের মধ্যে আগে থেকেই নির্ধারিত রুট ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চলবে এই বাস সার্ভিস। এজন্য বিআরটিসির ৩০ আর ২০টি বাস নেওয়া হয়েছে ট্রান্সসিলভা পরিবহন থেকে। ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলছেন, বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে ধীরে ধীরে শৃঙ্খলা ফিরবে গণপরিবহনে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। কাঁচপুর থেকে ঘাটারচরের ২১ কিলোমিটার সড়কের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন চলাচল করে শতাধিক বাস। অন্তত 10টি কোম্পানির এসব বাসে ভাড়া নৈরাজ্য, যাত্রী হয়রানি, সড়ক বিশৃঙ্খলা সহ নানা অভিযোগ দীর্ঘদিনের, যা মূলত গোটা রাজধানীর বিশৃঙ্খল গণপরিবহনের নমুনা মাত্র, যার সমাধানে প্রয়াত মেয়র আনিসুল হকের রূপকল্পের কার্যক্রম সামনে থাকলেও তা থেমেছিল বহুদিন। অবশেষে ঢাকার বর্তমান 2 মেয়র উদ্যোগে বাস রুট পুনর্বিন্যাসের কার্যক্রম চালু হচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে ঘাটারচর কাঁচপুর রুটের জন্য প্রস্তুত করা হয়েছে 1 রঙের বাস। তৈরি হয়েছে যাত্রী ছাউনি, বাস বে এবং টার্মিনাল। প্রথমে 50টি বাস নিয়ে যাত্রা শুরু হলেও দ্রুত সংখ্যা বাড়বে 100-তে।
নতুন নিয়মে বাসের চালক আর সহযোগী থাকবে নির্ধারিত পোশাক। বেতন হবে মাসিক, প্রতি কিলোমিটার 2 টাকা 20 পয়সা হারে 21 কিলোমিটার সর্বোচ্চ ভাড়া হবে 47 টাকার মতো। এসব নিয়মে সন্তুষ্ট কথা জানিয়েছেন চালকরা। যে সিস্টেমে বলছে ওটা যদি হয় তাহলে আর সবার জন্য ভালো হবে। প্রতিযোগিতা তো তখন কমে গেল, তখন আমাদের সিস্টেমে চলবে, আমাদের কি জন্য পারাপারি করবো। জ্যামের ভিতরে সব আটকে যেতেছে গাড়ি, আমাদের ইনকাম হয় না আরো ক্ষয়ক্ষতিটা বেশি। তার জন্য মনে করেন এটা হইলে ভালো হবে, মাসিক বেতন। ধানমন্ডিতে ফুট ওভার ব্রিজ উদ্বোধন করতে এসে দক্ষিণী মেয়র জানান, বাসগুলো যৌথ মালিকানায় পরিচালিত হবে, সড়কে চলবে না পুরাতন বাস। এই সূচনার মাধ্যমে ঢাকা শহরের পুরো গণপরিবহনে একটা শৃঙ্খলা ফিরে আসা শুরু করবে এবং আমাদের যে সকল অবকাঠামো উন্নয়ন প্রয়োজন ছিল উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, আমরা খুব তোড়জোড় করে সেই কাজগুলো সম্পন্ন করছি এবং আশাবাদী যে আগামী 2022 সালের মধ্যেই আমাদের এই পূর্ণ বাস্তবায়নটা হতে ঢাকাবাসী এর সুফল যথাযথভাবে পাবে। এদিকে গণপরিবহনে বিশৃঙ্খলা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছে বিআরটিএ দক্ষিণের নগর প্রশাসন। জরিমানা করা হয়েছে অন্তত 30টি যানবাহনকে। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দেশের 5 জেলায় অনুষ্ঠিত হয়েছে বিএনপির সমাবেশ। টাঙ্গাইলের সমাবেশে সরকারকে সংলাপের খেলা বাদ দিয়ে নির্বাচনের আগে পদত্যাগের আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদলীয় নির্বাচন হলে প্রতিহতের হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হবিগঞ্জে সমাবেশ শুরুর আগে পুলিশ বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে ফখরুল ইসলামের রিপোর্ট। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে জেলা পর্যায়ে সমাবেশের ডাক দেয় বিএনপি। হবিগঞ্জে বিএনপি কর্মী ও পুলিশের পাল্টাপাল্টি সংঘর্ষে পণ্ড হয়ে যায় সমাবেশ। টাঙ্গাইলের সমাবেশে যোগ দেন দলটির মহাসচিব। সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে চলমান সংলাপ বন্ধ করার দাবি করেন তিনি। মানবিক কারণে বাধা দেবেন না, তাও তারা শুনছে না। বন্ধুগণ, আইন দেখা আইনমন্ত্রী কালকেও বলেছে যে আইনের বাইরে আমরা যেতে পারবো না। আর তোমরা তো নিজেরাই বেআইনি হয়ে বসে আছো। যে নির্বাচন খেলা করে লাভ হবে না, সংলাপ করে কোনো লাভ হবে না। সমাধান হচ্ছে যে নির্বাচনের সময় একটা নিরপেক্ষ সরকার দিতে হবে, যেটাকে আমরা তত্ত্বাবধায়ক সরকার বলি, কেয়ারটেকার সরকার। উত্তরের জেলা বগুড়ায় দেশের মানুষের সঙ্গে আপোষ করে সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। দেশের মালিক জনগণ, দেশের মানুষের সাথে আপোষ করে, দেশের মানুষের কাছে ক্ষমা চাই। দেশের বাইরে চিকিৎসা করতে না পাঠানো হয়, এই বগুড়া থেকে সরকার পতন হয়েছে। দিনাজপুরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে জেলা থেকে আন্দোলন শুরুর ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার বিদেশে পাঠানোর যে লড়াই শুরু হয়েছে, এই লড়াইয়ে দিনাজপুরের জনগণ সবার সামনে থাকবে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে যশোরে অনুষ্ঠিত সমাবেশে একদলীয় নির্বাচন অনুষ্ঠিত হলে তা প্রতিহতের ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর নেত্রীর মুক্তি আটকে রাখতে পারবে না। আমরা এই সরকার যে কোনো নির্বাচনে যাব না, ঘরে বসে থাকবো না। সেই নির্বাচনকে আমরা প্রতিরোধ করব, সেই নির্বাচনকে আমরা প্রতিহত করব। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্বাচন হবে 6 দিনের সরকারি সফরে মালদ্বীপ গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা 12:15টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এই সফরে আজ 2 দেশের মধ্যে 2টি চুক্তি ও 2টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার এবং বন্দি বিনিময় বিষয়ে 2টি চুক্তি এবং স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিজ্ঞান নবায়ন ও 2 দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা বিষয়ে 2টি সমঝোতা স্মারক। এছাড়া বাংলাদেশ থেকে মালদ্বীপে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের চুক্তিও নবায়ন করা হবে। দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে 13টি সামরিক বাহন উপহার দেবে। সফর শেষে 27 ডিসেম্বর বিকেলে প্রধানমন্ত্রী ঢাকা ফেরার কথা রয়েছে। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে স্থায়ী আইন করার উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।
দলটির সভাপতি হাসানুল হক ইনু মনে করেন, সংলাপে অংশ না নিয়ে যারা এই প্রক্রিয়াকে প্রহসন বলছেন তারা আসলে আগামী নির্বাচন বানচাল করতে চায়। বুধবার বিকেলে দলটির সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে। প্রতিনিধি দলে আরও ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, সহ সভাপতি রেজাউল করিম তানসেন, কার্যকরী সভাপতি রবিউল আলম, স্থায়ী কমিটির সভাপতি মীর হোসাইন আক্তার ও মোশাররফ হোসেন। এর আগে 20 ডিসেম্বর সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি রাষ্ট্রপতির সাথে সংলাপ করে ইসি গঠনের জন্য আইন প্রণয়নের প্রস্তাব দেয় দলটি। নির্বাচন কমিশন গঠনের জন্য অংশগ্রহণমূলক হবে এবং এটা গ্রহণযোগ্য দক্ষ নির্বাচন কমিশন উপহার দিতে মহামান্য রাষ্ট্রপতির সাহায্য হবে। যে বিব্রতকর অবস্থা 5 বছর পর পর হয়, তার থেকে স্থায়ী সমাধান করার জন্য মহামান্য রাষ্ট্রপতি যেন তার ভূমিকা গ্রহণ করেন, ভবিষ্যতে একটা আইনি কাঠামো তৈরি করার জন্য উনি যেন সরকারকে উপযুক্ত পরামর্শ এবং দিক নির্দেশনা দেন। সংবিধানে আইন তৈরির নির্দেশনা থাকলেও বছরের পর বছর তা মানা হচ্ছে না, সেটা হোক নির্বাচন কমিশন গঠন কিংবা উচ্চ আদালতে বিচারক নিয়োগ। এমনকি নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিতে ন্যায়পাল নিয়োগের আইন থাকলেও তা মানা হয় না। বিশ্লেষকরা বলছেন, সদিচ্ছার অভাবেই সংবিধানে নির্দেশনা থাকলেও আইন করছে না সরকার। আইনমন্ত্রী জানান, আইনগুলো করতে আরও সময় প্রয়োজন। সজল দাসের রিপোর্ট। টানা তৃতীয়বারের মতো নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছেন রাষ্ট্রপতি। এবারও আলোচনার শুরুতেই নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কথা বলেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। এর আগের সংলাপগুলোতেও এমনই দাবি করে রাজনৈতিক দলগুলো। শুধু নির্বাচন কমিশন আইন নয়, সংবিধানে উল্লেখ থাকলেও এখনো হয়নি উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইন সহ এমন বেশ কয়েকটি আইন। আবার ন্যায়পাল, সরকারি কর্ম কমিশন সহ বেশ কয়েকটি আইনের ব্যাপারে উদ্যোগ থাকলেও কয়েক বছরেও সম্ভব হয়নি প্রণয়ন। সংবিধানে উল্লেখ থাকার পরও কেন এই সময়ক্ষেপণ? আমরা কিন্তু অনেকগুলি আইন করেছি এবং যেইগুলিতে আইন করা হয় নাই সেগুলির আইন করার প্রক্রিয়া কয়েকটার মধ্যে চলছে। একটু অপেক্ষা করলেই কিন্তু আমরা দেখব যে এই আইনগুলি হয়েছে। তবে উচ্চ আদালতে বিচারক নিয়োগের আইনটি সহসায় আলোর মুখ দেখতে পারে বলেও জানান আইনমন্ত্রী। এটা নিয়ে কাজ করা হচ্ছে, ইনশাআল্লাহ এটা কিছুদিনের মধ্যেই শেষ হবে। যারা ক্ষমতায় থাকেন তারা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চান, আর যারা বিরোধী দলে থাকেন তারা যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চান। আইনের এই শিক্ষক মনে করেন, এই সব আইন প্রণয়নে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। আমাদের রাজনৈতিক দলগুলোর সম্মিলিত ব্যর্থতা কিংবা সরকারে যারা ছিলেন তাদের সম্মিলিত ব্যর্থতা। কারণ আমরা 50 বছরের ইতিহাসে তো রাজনৈতিক দলগুলো নানা বাহাস করতে পারবে, তারা একজন আরেকজনকে দোষারোপ করতে পারবে, কিন্তু তারা যখন ক্ষমতায় ছিলেন তো সেই সময় তারা তো চেষ্টা করেন। রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য আনতে এই আইনগুলো তৈরি করা খুবই জরুরি বলেও মনে করেন এই আইনবিদ। একাদশ দ্বাদশ সংশোধনী এই দুটো। সজল দাস, নিউজ 24, ঢাকা। যদিও দেশে করোনা সংক্রমণের হার 2% নিচে, তবে বিশ্বব্যাপী ওমিক্রনের প্রকোপ চিন্তার কারণ বলছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন নিয়ন্ত্রণে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত হতে পারে কার্যকরী। এদিকে বুস্টার ডোজ পেতে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রিশাদ হাসান। জানাচ্ছেন বিস্তারিত। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাসের তুলনায় দ্বিগুণ সংক্রমণ ক্ষমতা দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের। এরই মধ্যে প্রতিবেশী দেশ ভারতে ওমিক্রনে আক্রান্ত শনাক্ত হয়েছে 200 জনের বেশি। প্রতিবেশী দেশে ওমিক্রনে আক্রান্তের খবর চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের জন্য। বুধবার ভার্চুয়াল ব্রিফিংয়ে তাই জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে সংক্রমণের হারটি সম্প্রতি বেড়েছে এবং যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন জানিয়েছে যে গত শনিবারে যে সপ্তাহটি শেষ হলো সেখানে শনাক্ত যে সমস্ত রোগীরা হয়েছেন তাদের 73% বেশি ওমিক্রন দিয়ে শনাক্ত হয়েছে। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি দেশে করোনা টিকার বুস্টার ডোজ হতে পারে এই ভ্যারিয়েন্টটি প্রতিরোধের অন্যতম উপায় বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ফাইজারটা দেওয়া হচ্ছে মানে বুস্টার ডোজ হিসেবে, বাকি যে ভ্যাকসিনগুলো আছে অ্যাস্ট্রাজেনেকা, বর্ণনা, সেটার উপর গবেষণা চলছে। আসলে ফাইজারের উপর গবেষণা যেটা আছে অন্যান্য উন্নত বিশ্বে দেওয়া হচ্ছে বুস্টার ডোজ হিসেবে, সেটা অনেকটাই কার্যকরী ভূমিকা রাখছে।
দেশে বুস্টার ডোজ প্রয়োগের বিষয়ে নতুন করে কিছু জানায়নি স্বাস্থ্যসেবা বিভাগ। তবে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, বুস্টার ডোজ পেতে প্রয়োজন হবে না নতুন কোনো নিবন্ধনের। ওনারা টিকার জন্য অলরেডি রেজিস্ট্রেশন করেছেন। আমরা শুধুমাত্র যখন তৃতীয় ডোজ টিকা পাওয়ার টিকা দেওয়ার পরে তথ্যটা দেওয়া যাবে এরকম যখন সক্ষমতাটা সুরক্ষা অ্যাপের হবে, তখনই আমরা SMS পাঠাবো, তার ভিত্তিতে ওনারা এসে টিকা নিয়ে যাবেন। এর মধ্যে বিশ্বের 90টি দেশে ছড়িয়ে পড়া ওমিক্রন প্রতি 2 থেকে 3 দিনে দ্বিগুণ হারে ছড়িয়ে পড়ছে। নুরশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ওমিক্রনে গুরুতর আক্রান্ত হওয়া ও মৃত্যুর হার অন্য ভ্যারিয়েন্টের চেয়ে কম বলে যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার প্রাথমিক গবেষণা ফলাফলে দেখা গেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে BBC। তবুও সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালে করোনা রোগীর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা থেকেই যাচ্ছে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি। 24 ঘন্টায় বিশ্বে করোনায় 8,51,000-এর বেশি আক্রান্ত ও 7,000-এর বেশি মৃত্যু হয়েছে। বুধবার যুক্তরাজ্যে একদিনেই প্রথমবারের মতো আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। সংক্রমণ বাড়তে থাকায় বাড়ির বাইরে মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে স্পেন। এদিকে বুধবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো করোনা চিকিৎসায় ফাইজারের তৈরি ফ্যাক্সলোভিড নামের মুখে খাওয়ার ওষুধটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। দেশের সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকরা বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড 2021-এর জন্য বিবেচিত হবেন। 5 ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে। এগুলো হলো মুক্তিযুদ্ধ, অপরাধ ও দুর্নীতি, নারী ও শিশু বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন, অনুসন্ধানী প্রামাণ্যচিত্র এবং আলোকচিত্র। মুক্তিযুদ্ধ, অপরাধ ও দুর্নীতি, নারী ও শিশু বিষয়ক অনুসন্ধানের প্রতিবেদন ক্যাটাগরির প্রতিটিতে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মাধ্যমের সেরা 3টি প্রতিবেদন করে মোট 9 জনকে পুরস্কার দেওয়া হবে। অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ও আলোকচিত্রের জন্য পুরস্কার দেওয়া হবে 2 জনকে। 11 বিজয়ীর প্রত্যেকে পাবেন 2.5 লাখ টাকা, ক্রেস্ট ও সনদ। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে দিশেহারা নির্বাচন কমিশন। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে তারা। প্রতিদিনই সংঘাত, সহিংসতা হচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। এসব সহিংসতার পেছনে স্থানীয় আধিপত্য, প্রার্থী মনোনয়নে মন্ত্রী এমপিদের পছন্দকে দায়ী করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। কাজী শাহিদের প্রতিবেদন। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা থামছেই না। নির্বাচন কমিশনের সঙ্গে মাঠ প্রশাসনের বৈঠকের পরও সহিংসতা, প্রাণহানি কমেনি, বরং একের পর এক সহিংসতায় মৃত্যুর মিছিল ভারী হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে অন্য দলের কিংবা স্বতন্ত্র প্রার্থী থাকলেও ভোটের মাঠে কার্যত ক্ষমতাসীনরাই। ভোটে আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগই। নিজেদের আধিপত্য ধরে রাখতে চলছে এমন সংঘাত। মর্যাদার জায়গাটা সেটাকে নির্ধারণ করছে স্থানীয় সরকার ব্যবস্থার প্রতিনিধি হিসাবে, যদি প্রতিষ্ঠিত করতে পারে সেটা দিয়ে। আরেকটা হচ্ছে গভর্নমেন্টের কত কাছাকাছি যাওয়া যায়, অর্থাৎ গভর্নমেন্টাল অ্যাক্টিভিটিসের মধ্যে অংশগ্রহণ যদি করতে পারে, ইন দ্যাট কেস সে গভর্নমেন্টের কাছাকাছি যেতে পারবে। স্থানীয় সরকার, আপনি জানেন যে এখানে একটি ব্যক্তিগত ইমেজ, প্রার্থীর একটা ব্যক্তিগত ইমেজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে আসলে এটি কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই কিন্তু যত সহিংসতা হচ্ছে। মনোনয়ন নিয়েও এমপি মন্ত্রীদের বলয় কেন্দ্রিক রাজনীতি সংঘাত বাড়িয়েছে, যার প্রভাব পড়েছে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে। অর্থের বিনিময়ে নমিনেশন হয়, সঙ্গত কারণে একটা আদর্শিক জায়গার সাথে একটা বাস্তবিক যে অর্থ লেনদেনের যে জায়গা, সেটার একটা সংঘাত শুরু হয়। আওয়ামী লীগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে যে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের সময় এমপি এবং স্থানীয় নেতাদের নিজস্ব বলয়কে শক্তিশালী করবার জন্য অনেক ক্ষেত্রেই কিন্তু যোগ্য এবং নিবেদিত প্রাণ কর্মীরা বা নেতারা মনোনয়ন বঞ্চিত হচ্ছে। সংঘাতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার কথা বলছে পুলিশ। আর ভোটকে উৎসবের রূপ দিতে সহিংসতা বন্ধের উদ্যোগ নেয়ার দাবি নাগরিক নেতার। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি কেউ জলঘোলা করার চেষ্টা করে বা কোনো ধরনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তাহলে কুষ্টিয়া জেলা পুলিশ সে বিষয়ে শক্ত পদক্ষেপ নিতে কখনোই পিছপা হবে না। ভোট যখন হবে এটা উৎসবমুখর পরিবেশে, তবে এ ব্যাপারে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের একটা ভূমিকা অবশ্যই এখানে প্রয়োজন আছে।
ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ও ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ভোট গ্রহণ করা হবে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়েই জমে উঠেছে দিনাজপুরের ৩ উপজেলার ২১ ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচার প্রচারণা। এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আর সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় স্বতন্ত্র প্রার্থীরা। ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নিতে চান তারা। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে দিনাজপুরের বীরগঞ্জ, খানসামা ও কাহারোল উপজেলায় মোট ২১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে চেয়ারম্যান পদে ১০৪ জন, সাধারণ সদস্য পদে ৭৭৫ জন ও মহিলা সদস্য পদে ২৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থী সমর্থকরা। ভোটারদের মন জয়ে শীত উপেক্ষা করে মাঠে ময়দানে ছুটছেন তারা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা। আমি নির্বাচিত হলে এই এলাকার প্রথমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো। এলাকায় বাল্যবিবাহ মুক্ত একটি সমাজ তৈরি করতে চাই, যেটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা যাতে বাল্যবিবাহ থেকে মুক্ত থাকে। তবে অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় স্বতন্ত্র প্রার্থীরা। তারপরও ভোটারদের মন জয় দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বাগেরহাটকে পৌরসভায় রূপান্তরিত করতে চাই। বাগেরহাটটা যেহেতু আমাদের এই ইউনিয়নের কেন্দ্রবিন্দু। সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কাজ করবে যে প্রার্থী, তাকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চায় ভোটাররা। আমরা নৌকাও বুঝি না, ধানের শীষও বুঝি না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কাউ বুঝি না। যে কাজ করছে তাকে আমরা চাই। সবাইকে সমান দৃষ্টিতে দেখতে এ ধরনের লোককে আমরা চাই। সংশ্লিষ্টরা বলছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই নির্বাচনে সার্বিক প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। সকল বাহিনীর সহযোগিতায় আমরা ইতিপূর্বে যেমন দিনাজপুরের নির্বাচন সুষ্ঠু সম্পন্ন করতে পেরেছি, আগামীতেও আমরা এই 3টি উপজেলায় সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত করব বলে আশা করতেছি। 21টি ইউনিয়ন পরিষদে মোট ভোটার রয়েছে 4,42,253 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শ্যামপুর কদমতলী শিল্পাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে অবশেষে ঠিকাদার নিয়োগ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ডিএসসিসির সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে একমত হয়েছে রেল মন্ত্রণালয়। ডিএসসিসির প্রধান প্রকৌশলী বলছেন, প্রকল্পের কাজ শুরুর আগে স্থানীয় কারখানাগুলোর নিজস্ব বর্জ্য পরিশোধনাগার ইটিপি নির্মাণের শর্ত মানতে হবে। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। গত 2 মাস আগে কারখানার তরল বর্জ্যে আর বৃষ্টির পানিতে ডুবেছিল রাজধানীর শ্যামপুর কদমতলী শিল্প এলাকা। শীতকালে পানি সরে গেলেও নালা ও নর্দমার দুর্গন্ধে জীবন টেকা দেয়। খানাখন্দে ভরে গেছে এলাকার রাস্তাঘাট। এছাড়া কিছু শিল্প কারখানার অব্যবস্থাপনায় ভেঙে পড়েছে রাস্তাঘাটের অবকাঠামো। অবশ্য রাস্তা ঠিক করার কাজও চলছে কোথাও কোথাও। এই মিল কারখানার পানি জমা হলে অনেকে রাস্তাঘাট চলতে অনেক সমস্যা হয়ে যায়। যদি মনে করেন যে এই ফ্যাক্টরি যারা আছে ওরা যদি ড্রেনেজ এটা ঠিক করে, তাহলে এই জলাবদ্ধতা বা এই রাস্তাটা যে সুন্দর থাকবে। পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করেন শিল্প মালিক সমিতির নেতারা। এমন অবস্থা যেটা কল্পনা করা যায় না। আজকে দীর্ঘ 2 মাস যাবতীয় কাজ চালাচ্ছি আমরা নিজেদের অর্থায়নে এবং নিজেদের পারিশ্রমিকের বিনিময়ে হচ্ছে। এটা টেম্পোরারি কাজ। গত অক্টোবরে শ্যামপুর কদমতলী শিল্প এলাকা পরিদর্শনে যান মেয়র শেখ ফজলুল তাপস ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এ সময় শিল্পাঞ্চলের পান নিষ্কাশনের মুখগুলো পদ্মা রেলওয়ের প্রকল্পের জন্য বন্ধ করে দেওয়ার অভিযোগ তোলেন মেয়র। সবশেষ এই সমস্যা সমাধানে সরকারি 2 সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের সিদ্ধান্ত হয় বলে জানান ডিএসসিসি। তো এটা আমরা সমন্বয় পর্যায়ে শেষ হয়েছে, এখন আমরা কাজে হাত দিচ্ছি। বিশেষ করে কারখানার যে পানিগুলো ওগুলো ট্রিট করে পরিশোধনের মাধ্যমে যথাযথভাবে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের মাধ্যমে যেন আমাদের নালাগুলোতে তারা দেন, না হয় পরবর্তীতে এটা আমরা যথাযথ আইনি ব্যবস্থায় যাব। দেশের ঐতিহ্যবাহী শিল্প কারখানার বেশিরভাগই শ্যামপুর কদমতলী ডিএসসিসির 58 ও 59 নম্বর ওয়ার্ডে। এখানকার 218টি ছোট বড় শিল্প কারখানার অধিকাংশ প্রতিষ্ঠানের পণ্যের প্রসার ঘটেছে গ্রাম থেকে শহর ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। এক একটা প্রাকৃতিক দুর্যোগ উপকূলে এক এক রকম দুর্ভোগ বয়ে নিয়ে আসে। একটার রেশ কাটতে না কাটতেই চলে আসে আরেকটা। এরই মাঝে চলে উপকূলের মানুষের জীবন।
পটুয়াখালীর কুয়াকাটার গঙ্গাবতী সমুদ্র সৈকতে অনেকেই পর্যটনকে ঘিরে জীবিকা নির্বাহ করেন। দুর্যোগ এলে বিপদ বাড়ে তাদের। ইশাদ সোহেলের তোলা ছবিতে অন্তরা বিশ্বাসের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদন সাগরকন্যা ও রাখাইনের দুঃখর 3য় পর্ব আছে। সিডর, আইলা, মহাসেন, ইয়াসের মতো দুর্যোগে পাল্টে গেছে কুয়াকাটার প্রাকৃতিক দৃশ্যপট। কুয়াকাটার গঙ্গাবতীতে কয়েক বছরে ঝড়ে উপড়ে পড়েছে অনেক গাছ। গঙ্গাবতী সমুদ্র সৈকত ঝাউবন আর লাল কাঁকড়ার জন্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে, আর এখান থেকেই দেখা যায় সাগরের বুকে নয়নাভিরাম সূর্যোদয়। যেরকম নেচারটা আমরা চাই সব সময়, যে নীরব হোক, নিজের মতো করে মানে যে উপভোগ করতে পারি, তো এরকম পাচ্ছি আর কি, জন্য ভালো লাগছে বেশি। প্রকৃতি, সমুদ্র, বন, মানুষ সবই ভালো লাগছে গঙ্গাবতীর চরে। দুর্যোগ হলে বাড়িঘর, জমিজমা নিয়ে এমনিতেই থাকে নানা দুর্ভোগ, সাথে কমে পর্যটকের সংখ্যা। ফলে ক্ষতিগ্রস্ত হয় পর্যটকদের ওপর নির্ভরশীল স্থানীয়দের ব্যবসা। ধরেন এই কিছু পানি বাড়তি হইলে আমাকে বাড়িঘর সারিয়ে অন্য জায়গায় চলে যাওয়া লাগে, আশ্রা কিনে যাওয়া লাগে। এখন মানুষ একটু কম আসে, মানে সৌন্দর্যটা কমে গেছে। এই নদী যদি এই গাছ বনে যদি ওদিক যায়, আমাকে তো ব্যবসা চলবে না। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমুদ্রের তলদেশে পলি জমায় কুয়াকাটার পানির উচ্চতা বেড়েছে। ফলে জোয়ারের সময় ঢেউয়ের ছাপটা আরো বড় হয়েছে। ম্যানগ্রোভ বনের মধ্যে পানি প্রবেশ করায় বালুর স্তর নিচে নেমে যাচ্ছে, হচ্ছে বালু ক্ষয়, মরে যাচ্ছে হাজার হাজার গাছ। এসব সমস্যা সমাধানে স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী 2 ধাপের প্রকল্প হাতে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সবাই সমন্বিত হয়ে একটা পরিকল্পনা করে সেই পরিকল্পনাটা কিন্তু পরিকল্পনায় মানুষকে সঙ্গে একসাথে নিতে হবে। তারপরে সেই পরিকল্পনাটা অর্থায়নের জন্য সরকারকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, প্রথম থেকে সরকার এজেন্সিগুলোকে নিলে তারা অবশ্যই এটা চিন্তার ভেতরে রাখবেন। বেরিবাঁধ অলরেডি স্যাংশন হয়ে গেছে, কাজ চলমান আছে এবং এই বেরিবাঁধটা পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করবে। বিশেষজ্ঞরা বলছেন, বেড়েছে সাগরকন্যার লবণাক্ততাও, যা প্রাকৃতিক বনাঞ্চলের জন্য সৃষ্টি করে প্রতিকূল পরিবেশ। সাগরের পাড় ভাঙছে, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, সেই সাথে বাড়ছে দুর্যোগ, আর ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। উন্নত বিশ্বের কার্বন নিঃসরণের ফলাফল এটি, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। তাই অচিরেই তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি সাধারণ মানুষের, যদিও তারা জানেন না সেই ক্ষতিপূরণ কারা দেবেন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, গঙ্গাবতী, কুয়াকাটা। শীতের সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বসেছে অতিথি পাখির মেলা। মনোরম এই দৃশ্য দেখতে ভোর থেকেই ভিড় করেন দর্শনার্থীরা। বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, শীতে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান আকর্ষণ থাকে অতিথি পাখি। এবার পাখির আগমন কেমন দেখতে পাচ্ছেন? বাবলি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার ভবনের পাশে এবং সুইমিং পুলের পাশে যে লেক, সেইখানে রয়েছে। এবং এইখানে আমরা দেখছি যে অতিথি পাখি যে আনাগোনা কিন্তু এবার একটু কম, এবং যেহেতু পাখিরা কিন্তু আসলে মূলত যেই লেকে পাখি আসে, এই লেকে কিন্তু প্রচুর শব্দ, এবং পাখিরা কিন্তু আসলে বিরক্ত বোধ করছে, এবং অসংখ্য পাখি থাকার কথা, সেখানে কিন্তু এখন পাখির সংখ্যা কম। এবং সবাই কিন্তু আসলে প্রতি বছর কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু পাখি দেখতে আসে, এবং পাখি প্রেমীরা কিন্তু সেখানে পাখিগুলো দেখতে আসে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরিবিলি পরিবেশে থাকায় যে প্রতি বছর ভিন দেশ থেকে অতিথি পাখি ছুটে আসেন এবং নিরাপদ আশ্রয়স্থল মনে করেন এই বিশ্ববিদ্যালয়ের লেকগুলি। এবং সেখানে কিন্তু যে অতিথি পাখির সংখ্যা এবং এবার যে পরিমাণ থাকার কথা, সেই পরিমাণ কিন্তু আসলে পাখি দেখা যাচ্ছে না। এবং পাখিগুলি যেই বিশ্ববিদ্যালয়ের যেই হলগুলোর পাশে পাখিগুলি থাকে, জাহানারা ইমাম হল, প্রীতিলতা হল এবং রেজিস্ট্রার ভবন এবং ওয়াইল্ড লাইফ রেস্কিউ সেন্টার এবং সুইমিং পুল, এই এলাকায় কিন্তু আপনার যে কয়টি লেক আছে, সবগুলো লেকেই কিন্তু পাখির জন্য কিন্তু উন্মুক্ত করা হয়েছে। এবং পাখির যে কিচিরবিচির যে ক্যাম্পাস মানে শব্দে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ঘুম ভাঙে, সেটা কিন্তু আসলে আজকে আমরা যেটা দেখছি যে শীতের শুরুতে কিন্তু পাখি যে পরিমাণ আসার কথা, যে সেই পরিমাণ পাখি কিন্তু আসলে দেখা যাচ্ছে না। এবং পাখির যে অবাধ বিচরণ, সেটা কিন্তু আসলে যে এই ক্যাম্পাসের যে লেকগুলি আসলে যেভাবে
দেয়া হয়েছে লিজ, অর্থাৎ পাখির জন্যই কিন্তু অভয়ারণ্য করা হয়েছে। এবং পাখিগুলোর যে আসে যে পাখিগুলি, সেই পাখিগুলো ধরেন প্রতি বছর নভেম্বর মাসেই শুরু থেকেই কিন্তু পাখি আসতে শুরু করে। এবং পাখিগুলো কিন্তু শুধু সাইবেরিয়া, মালঙ্গ, নেপাল, হিমালয় এবং সেসব দেশে কিন্তু প্রচুর শীত এবং তুষারপাতের কারণে কিন্তু পরিজাত পাখি। আমি একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। এবার তো প্রতি বছর তো অসংখ্য পাখি আপনারা দেখেন, এবার আসলে পাখির সংখ্যা কম কেন, কি মনে হচ্ছে? এবার পাখির সংখ্যা এমনিতে একটু কম, কারণ গত কোভিডের 2 বছর মধ্যে ক্যাম্পাস ওইরকম মানে লকডাউন ছিল, ক্যাম্পাস বন্ধ ছিল, তখন পাখির অনেক বিচরণ ছিল। এখন ক্যাম্পাস একটু খুলেছে, মানুষের, আমাদের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই এখানে এসেছে, একটু লোকজন বেড়েছে, এর জন্য মানে একটু কম আর কি। কিন্তু তারপরেও নীরব যখন থাকে তখন পাখি আসে, আর পাখির বিচরণ তো আসলে তার ইচ্ছা মতোই সে বিচরণ করবে, এক সময় কমবে, এক সময় বেশি আসবে, এরকমই আর কি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। পাখি প্রেমীরা এসেছে, ছবি তুলতে এসেছে, আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে, যে তারা কিন্তু আসলে দেখছেন যে সেই পাখি প্রেমীরা কিন্তু আসলে এসেছে এবং ছবি তুলছে, এবং পাখি যে ঝাঁকে ঝাঁকে থাকার কথা সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না। আপনার সাথে একটু কথা বলি, আপনারা তো এসেছেন, অনেক ছবি তুলেছেন, এবার পাখির সংখ্যা এত কম কেন, কি মনে হচ্ছে? আসলে আমি আরো 2 বছর আগে আসছিলাম, তখন পাখির সংখ্যাটা অনেক বেশি দেখছিলাম। তো আমার কাছে যেটা মনে হয় আরো আগে আসতে হয়, শীতের প্রথম দিকটাতে যখন শীত পড়া শুরু করে ওই সময়টাতে আসলে বেশি পাওয়া যায়। তো এবার আসলে কম পাচ্ছি, এখন অন্য কোনো কারণেও হতে পারে, সঠিক বলতে পারতেছি না। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন, এখানকার লোকজন কিন্তু তারা বলছে, এবং এই যে পাখিগুলো সেই 2014 সাল থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় পাখির জন্য কিন্তু অভয়ারণ্য ঘোষণা করা হলেও এইখানে যে পাখিগুলি আসে, যে পাখিগুলি জঙ্গলের যে পাতিহাঁস, ল্যাঞ্জা, জলপিঁপড়ি, সরালি এবং বড় সরালি, ছোট সরালি, পাতারি এবং চকাচকি এবং খজনা, চিন এবং খন্তামুখী যে পাখিগুলি, এবং বিশেষ করে এবার যে মুরগি, পানি মুরগি এবং নগগিরিয়া এবং কনক চলল যে পাখিগুলি, সেগুলো কিন্তু আপনি দেখছেন যে আসে, এবং 125 প্রজাতির পাখি কিন্তু মূলত এবং আসে, এবং এই লাল সবুজের যে এই যে শাপলা ফুটে আছে, এবং সেখানে যে পাখি, যে অতিথি পাখির যে পরিমাণ থাকার কথা, সে পরিমাণ আসলে পাখি না থাকায় এখানকার যারা অতিথি প্রেমী, পাখি প্রেমী, তারা কিন্তু আসলে হতাশ রয়েছে, যেহেতু করোনার মধ্যে আসলে পাখিগুলি দেখতে আসে এবং সে পাখির যে দেখা সেটা আসলে মিলছে না। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অতিথি পাখির সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে বাবলির কাছে। বাবলি, খুব শিগগিরই পুঁজিবাজারে আসছে দেশের শীর্ষ কয়েকটি শিল্প গ্রুপ। অন্য কয়েকটি গ্রুপ বাজারে আসতে চায় বিশেষ কিছু সুবিধা। বিএসইসির একজন কমিশনার নিউজ 24-কে বলেছেন, পুঁজিবাজারে আসলে শিল্প গ্রুপগুলোর মিলবে বিশেষ কিছু সুবিধা। পাশাপাশি নতুন বছরের শুরুতেই পুঁজিবাজারে শেয়ার ছাড়তে চূড়ান্ত প্রস্তুতি নেবে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। সুলতান আহমেদের প্রতিবেদন। দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার এখন প্রায় 34 লাখ কোটি টাকা। তবে সেই আকারের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় দেশের পুঁজিবাজার। বর্তমানে ঢাকার বাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা 377টি, আর ডিএসসির বাজার মূলধন 5,42,000 কোটি টাকা। কোম্পানির সংখ্যা কিংবা বাজার মূলধন বিচারে অনেকটাই ছোট দেশের পুঁজিবাজার। দেশ বিদেশের বড় বিনিয়োগকারীদের বাজারে আনার ক্ষেত্রে আরেক বাধার নাম ভালো মানের কোম্পানি বাজারে কম থাকা। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সহায়তায় ঢাকা স্টক এক্সচেঞ্জ মঙ্গলবার বৈঠক করেছে দেশের শীর্ষ 85টি শিল্প গ্রুপের সাথে। ইতিবাচক সাড়াও মিলেছে তাদের কাছ থেকে। এদেশের শিল্পের বিশাল একটি ভূমিকা পালন করেন তারা, সেই ভূমিকাটিকে আরেকটু উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যদি সংযুক্ত হতে চান, সেক্ষেত্রে পুঁজিবাজার একটি অন্যতম মাধ্যম। কেউ কেউ সেই অনুষ্ঠানে গতকালকে লিস্টেড হওয়ার জন্য কমিটমেন্টও দিয়েছেন যে এই বছর, আগামী বছরে তারা লিস্টেড হবেন। ভালো প্রতিষ্ঠান বা বড় লাভজনক প্রতিষ্ঠানগুলো যদি পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত না হয়, তাহলে পুঁজিবাজারের গভীরতা বাড়বে না, বিনিয়োগকারীরও সম্পৃক্ততা বাড়বে না। এদিকে আগামী 10 জানুয়ারির মধ্যে বাজারে তালিকাভুক্ত হওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিতে ডিএসসি ও সিএসসিকে নির্দেশনা দিয়েছে বিএসইসি। এই দুই কর্তৃপক্ষ তালিকাভুক্ত হলে পুঁজিবাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আস্থা বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। এখন কমিশন দুটো এক্সচেঞ্জকেই বলা হয়েছে যে এটাকে লিস্টিং করার যে প্রক্রিয়া, যে প্রসেস, সেটা স্টার্ট করতে,
এবং এইটা যদি লিস্টিং হয় তাহলে দেখা যাবে দুটো এক্সচেঞ্জই অনেক অ্যাকাউন্টেবিলিটির ভিতরে এবং অনেক মনিটরিং এর মধ্যে এটা চলে আসবে। যখনই তালিকাভুক্ত হয়ে যাবে তখনই তার উপর বিনিয়োগকারীর স্বার্থের সুশাসনটা নিশ্চিত করতে বিসেকের অনেক বেশি সুবিধা হবে। এখনো তারা দেখছে বিষয়গুলোকে, তারপরেও যখন তালিকাভুক্ত হবে কমপ্লায়েন্স ইস্যুতে তাদেরকে আরো বেশি পরিমাণে কাজ করতে হবে, যেটা কিন্তু সাধারণ বিনিয়োগকারীর পক্ষে যাবে। সম্প্রতি পুঁজিবাজারে তারল্য সংকট বেড়েছে, পাশাপাশি কমেছে দেশি বিদেশি বড় বিনিয়োগকারীদের অংশগ্রহণও। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ব্যক্তিগত কারণেই বিসিবির ক্রিকেট অপারেশনসের পদ ছাড়তে চান আকরাম খান, তবে বোর্ডের অন্য কোনো দায়িত্ব দিলে তিনি সেটি গ্রহণ করবেন, এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। আনুষ্ঠানিকভাবে এখনও এই পদে বহাল আছেন সাবেক এই টাইগার ক্যাপ্টেন। তার পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে 24 ডিসেম্বরের বোর্ড সভায় আলোচনা হবে বলে জানিয়েছেন বিসিবি প্রধান। নতুন মেয়াদে বোর্ডের কমিটিগুলোতে আসবে পরিবর্তন। সেক্ষেত্রে আকরাম খান সহ বোর্ডের আরও বেশ কয়েকজন অভিজ্ঞ পরিচালককে দেখা যেতে পারে নতুন দায়িত্বে। নতুনরাও পাবেন গুরুত্বপূর্ণ পদ। ওয়ার্ল্ড কাপের সে 8 বছর ধরে ছিল এবং এটাতে প্রচুর কাজ এই অপারেশনসে। সে অন্য কোনোটা দিলে ও মনে করে যে এটাতে তার যে সময় দেওয়া দরকার সেটা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে, কাজেই তার প্রেফারেন্স বলেছে অন্য জায়গায় দিলে তার কোনো আপত্তি নেই। 24 তারিখে আমরা কমিটি নিয়ে বসবো, কমিটি করব, একটা কমিটির ঘোষণা করব, অন্ততপক্ষে চেয়ারম্যানটা ঠিক করে দিব এবং 15 দিনের মধ্যে তারা আমাকে ফুল কমিটিতে দেবে।